নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শুরু করছি আজকের অনুষ্ঠান, আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান, যেখানে কিনা আপনাদের শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়, আপনাদের সুস্থ থাকার জন্য কথা বলা হয়, আপনাদের ভালো থাকার জন্য সবসময় আমরা কথা বলে থাকি, আলোচনা করে থাকি আমরা সমস্ত রকম রোগ নিয়ে, সমস্ত রকম আপনার শারীরিক প্রবলেমগুলো নিয়ে আমরা সবসময় আলোচনা করে থাকি। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার মনে করেন যে প্রত্যেকটা মানুষের সুস্থ জীবন হচ্ছে আমাদের কাম্য, আমাদের দেওয়াটা হচ্ছে তাদেরকে, প্রত্যেকটা মানুষকে সুস্থ জীবন দেওয়াটা হচ্ছে আমাদের কাম্য। এটা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় মনে করেন, তাই জন্য কিন্তু আপনাদের পাশে, আপনাদের সাথে সবসময় রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আজকে অনুষ্ঠানে অনেক রকম বিষয় নিয়ে অবশ্যই আমরা থাকবো। আপনার প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো। প্রত্যেক দিনের মতনই কিন্তু আজকেও আপনারা কিন্তু কল করতে পারেন, কারণ আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। আপনার টিভি স্ক্রিনে দেখুন দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে কল করে আপনার যেই সমস্যাটা ফেস করছেন এখন, বা অনেক দিন থেকে চেষ্টা করছেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে, যাতে আপনার প্রবলেমটা সেখানে বলতে পারেন, একটু সলিউশন পেতে পারেন। এবং শুধুমাত্র সলিউশন পেলে হবে না, পুরোপুরি সলিউশন আপনি কোথায় পাবেন? অবশ্যই চেম্বার ভিজিট করতে হবে। তার জন্য চেম্বার ভিজিট করে আপনার যেই প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা থেকে কিন্তু পুরোপুরিভাবে রিকভারি করতে হবে, সুস্থ হতে হবে, একদম সুস্থভাবে বাঁচতে হবে। কারণ দেখুন, আমাদের তো মাত্র এই ছোট্ট জীবন, তাই না? এই ছোট্ট একটা জীবন, এই জীবনটাতে আমরা একটু সুন্দর করে বাঁচবো, একটু ভালোভাবে বাঁচবো, এটাই হচ্ছে আমাদের জীবনের প্রথম লক্ষ্য হওয়া উচিত। আর সুস্থভাবে মানে সুন্দরভাবে বাঁচতে গেলে যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে আমাদের হেলথ। আমাদের হেলথটাকে একদম হেলদি রাখা দরকার, ভালো রাখা দরকার। সেটার জন্য কিন্তু আমাদের একটা চেক আপের দরকার, রেগুলার চেক আপের অবশ্যই দরকার আছে। আর আপনার যদি রেগুলার চেক আপ না করেও যদি আপনার মনে হয় যে আপনার কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যোগাযোগ করবেন। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে আমরা একটুখানি অন্যরকম বিষয় নিয়ে কথা বলি, যেটা আমাদের সবসময় একটা বাহ্যিক সৌন্দর্য আমরা নিয়ে কথা বলি, যে আমরা কিন্তু প্রথমেই কোথাও একটা গেলে, সেটা আমার ইন্টারভিউ হোক বা কোনো একটা ইভেন্টেই হোক, সবার আগে কিন্তু আমাদের যেটা নজরে আসে সেটা হচ্ছে পেহেলে দর্শনদারি বাদ মে গুণ বিচারি, এটা সবার আগে আসে। তো আমার কিন্তু যেটা মনে হয় যে আমাদের সবার এটা মনে হয় যে আমাকে কনফিডেন্ট লাগবে, যখন আমাকে দেখতে ভালো লাগছে তখন কিন্তু আমি কনফিডেন্ট হই, তাই না? কোথাও গিয়ে কিন্তু এরকম মনে হয় যে আমাকে যদি কোথাও একটা দেখতে খুব একটু অন্যরকম লাগে, বা আমার যদি নিজের মনে হয় আমাকে আজকে বোধহয় দেখতে ভালো লাগছে না, দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু ডাউন হয়ে যায়। হয় কি না? হয় নিশ্চয়ই। এটা সেই কারণে কিন্তু আমরা সবসময় বাহ্যিক সৌন্দর্য দেখি, যে আমাকে এটাতে ভালো লাগবে, বা ওই অপরজনকে ওইটা করেছে বলে বেশি ভালো লাগছে। কিন্তু না, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য কিন্তু দেখলে হবে না। সুন্দর থাকার উপায় কিন্তু শুধুমাত্র বাহ্যিক সুন্দর না, ভেতর থেকে আমাদেরকে সুন্দর থাকতে হবে, ভেতর থেকে হেলদি থাকতে হবে। সেটাই কিন্তু সমস্ত সৌন্দর্যের একটা নাম বলা যেতে পারে। তাহলে চলুন, আজকে সৌন্দর্য নিয়ে কথা হচ্ছে, এখন তো আপনারা বুঝতে পেরেছেন আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। একদম ঠিক ধরেছেন, স্কিন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমাদের স্কিনটাকে কত রকম ভাবে আমরা ভালো রাখতে পারি, কি কি করলে আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে পারি, আমরা একটুখানি গ্লো স্কিন কিভাবে পেতে পারি, আজকে সব রকম ভাবে আলোচনা করব। অবশ্যই এটা মেডিকেল উপায় আমরা ভালো রাখার চেষ্টা করব স্কিনটাকে। সেই কারণে আমার ডাক্তারবাবুর কাছে আজকে প্রথম প্রশ্ন, যে আমরা সবসময় স্কিনের ওপর খুব গুরুত্ব দিই, আমাদের সৌন্দর্যের দিকে গুরুত্ব দিই, তাহলে আপনি বলুন যে আমি মানে একটা নর্মাল উপায়ে আমার স্কিনটাকে ভালো কি করে রাখতে পারি? দেখুন, আপনি যেটা বললেন একদম ঠিক, যে আমাদের সুন্দর থাকতে গেলে ভেতর থেকে বাইরে থেকে দুদিক থেকে কিন্তু থাকতে হবে। শুধু বাইরে থেকে যদি আমরা কিছু একটা অ্যাপ্লাই করে নিজেকে সুন্দর রাখতে চাই, সেটা কিন্তু টেম্পোরারি হবে, সেটা পার্মানেন্ট হবে না। তাই ভেতর থেকে আমাদের সুন্দর থাকতে হবে, এবং ভেতর থেকে সুন্দর থাকার মানে হচ্ছে সুস্থ শরীর। যদি আমরা ভেতর থেকে সুস্থ থাকি, তাহলে কিন্তু তার কিন্তু প্রতিবিম্ব আমরা দেখতে পাবো আমাদের স্কিনে। আমাদের তখন কিন্তু স্কিনটা খুব গ্লো করবে, অনেক বেশি শাইন করবে, ব্রাইট লাগবে, গর্জিয়াস লাগবে আমাদের দেখতে। একই কথা কিন্তু আমাদের চুলের জন্যও থাকবে। যদি আমাদের ভেতর থেকে আমরা সুস্থ থাকি, ডিজিজ ফ্রি থাকতে পারি, রোগ না থাকে, নিরোগ থাকতে পারি, তাহলেই কিন্তু দেখা যাবে তার কিন্তু রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো আমাদের চুলের মধ্যে। চুলটা হেলদি থাকবে, শাইন থাকবে, ফ্ললেস স্কিন থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। এবং
প্রিম্যাচিওর কিন্তু এজিং হবে না, মানে বয়স হবার আগেই বয়স হয়ে যাওয়া বা বুড়িয়ে যাওয়া, আমরা একটা যে কথা বলি সেটা কিন্তু আসবে না যদি আমরা ভেতর থেকে সুস্থ থাকি এবং বাইরে থেকে সেই সুস্থতাটাকে, স্কিনের যে সুস্থতা সেটাকে কিন্তু প্রোটেক্ট করি, মানে মেনটেনেন্স থাকে আমাদের একটা। এই দুটোর কম্বিনেশনে আমরা নিজেদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে লাগবে, এই ব্যাপারটার মধ্যে কিন্তু আসতে পারি। এর জন্য মেইনলি আমাদের যেটা করা উচিত, একটা রেগুলার রুটিন মেনটেন করা উচিত। রুটিনে কিন্তু দেখতে হবে যে আমাদের ব্লাড সার্কুলেশন যাতে ঠিক থাকে। ব্লাড সার্কুলেশনের ঠিক থাকার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ। সেটা হতে পারে যোগ ব্যায়ামের মাধ্যমে, হতে পারে আমরা কেউ অনেকে জিমে গিয়ে করি, সেটা হতে পারে এমনি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে পারি, বিভিন্ন খেলাধুলা করতে পারি, যাতে কি হবে আমার শরীরের ব্লাড সার্কুলেশন বাড়বে। ব্লাড সার্কুলেশন বাড়বে, আমার যে এক্সট্রা এনার্জি, যেটা মানে কি বলবো, ফ্যাট বা এক্সট্রা করে যেটা সুগার আমার শরীরে জমে আছে সেটা বেরিয়ে যাবে ঘামের মাধ্যমে, আমার বডি থেকে টক্সিনটা বেরিয়ে যাবে। এটা একটা বড় পার্ট, এটা আমাদের নজর রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের কি করতে হবে, আমাদের শরীরকে পুষ্টি দিতে হবে, সঠিক পুষ্টি। খাদ্য খাবার যেগুলো আমরা খাবো তার মধ্যে পুষ্টিগত মান অনেক বেশি থাকতে হবে। যেটা আমাদের শরীরের জন্য খারাপ, সেই খারাপ খাবারগুলো আমরা খাবো না। সেটা যতটাই টেস্টি হোক না কেন, আমার শরীরের জন্য যদি ক্ষতিকারক হয় তাহলে আমি আজকে হয়তো মুখের সাথে খাবো, এবং যদি সেটা রেগুলার হ্যাবিট করে ফেলি, প্রথমে হয়তো ভালো লাগবে, কিন্তু একটা টাইমের পর কিন্তু নিজেরই কষ্ট হবে ভেবে যে আমি কেন নিজেকে শেষ করে দিলাম। তৃতীয়ত যে ব্যাপারটা, আমরা কিন্তু মানসিক চাপ যতটা পারবো সেটাকে কিন্তু সরিয়ে রাখবো নিজেদের থেকে। লাইফটায় প্রত্যেক মানুষের ব্যক্তির কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে মানুষের জীবনে, সেটাকে মেনে নিয়ে সেটাকে কিভাবে কমানো যায়, সেই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা যায়, সেটার দিকে আমাদের নজর রাখা উচিত। সেটা নিয়ে প্যানিক না করে, টেনশন না করে, নিজেকে মানে অসুস্থ না করে দিয়ে তার থেকে বেটার তার সলিউশন বার করা। এবং সবার শেষে বলবো যে আমাদের কিন্তু একটা নিজেদের শরীর এবং মনকে রেস্ট দেওয়া উচিত। প্রপার রেস্ট আমরা তখনই পাবো যখন সঠিকভাবে আমরা 7-8 ঘন্টা ঘুমোতে পারবো, এবং ঘুমটা কেমন হবে, সাউন্ড স্লিপ, যেখানে কোনো ঘুমের ব্যাঘাত ঘটবে না। আমরা যেটা বলি বারে বারে ঘুম ভেঙে যাওয়া বিভিন্ন কারণে, সেগুলো হবে না। এইভাবে যদি আমরা দিনচর্যাটা পালন করতে পারি, আমাদের ডেইলি রুটিনটা পালন করতে পারি, দেখবেন আপনি ভেতর থেকে হেলদি থাকবেন, এবং বাইরে থেকে আপনার, এবং যেই যে সুন্দর মানে সুস্থ থাকাটা, তার প্রতি কিন্তু প্রতিবিম্ব বলুন বা রিফ্লেকশন বলুন, আমরা কিন্তু দেখতে পাবো আমাদের স্কিনের ওপরে, আমাদের হেয়ার ওপরে। এইভাবে মেনটেন করে চলুন, দেখবেন সবাই সুস্থ থাকবেন। একদম। আজকে কিন্তু প্রথম বন্ধু আমাদের সঙ্গে যোগদান করে ফেলেছেন, দেখে নি কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? অরিজিৎ ঘোষ বলছি। অরিজিৎ বাবু, একটু কোথা থেকে বলছেন একটু বলুন। শিয়ালদা থেকে বলছেন? বেহালা থেকে বলছেন। বেশ, আজকে বলুন কি সমস্যা নিয়ে এসেছেন? সমস্যাটা মানে আমি বছর দেড় দুয়েক ধরে মানে প্রচন্ড করে হেলদি হয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কন্ট্রোল করে ইয়ে করি, তারপর দেখি ফ্যাট মানে ওয়েটটা বেড়েই চলেছে। আচ্ছা, আপনার বয়সটা কত এখন? বয়স 32। আর এখন ওজন কত আছে? ওজন আপনার 95, 96। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? 65 ছিল। আচ্ছা, আমি বলছি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, আপনার কি ধরনের কাজকর্ম করেন? আমি বসেই কাজ, অফিশিয়াল। আচ্ছা, আর আপনার যেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিছু হয় কি? ব্যায়াম করা বা মর্নিং ওয়াক করা, এই ধরনের আমি যেগুলো বলছিলাম একটু আগে, সেই এক্সারসাইজ করা হয় কি? না, সেভাবে এক্সারসাইজ করা হয় না। খাবারের ধরনটা কেমন? মানে প্রচন্ড রিচ ফুড খান নাকি নরমাল? রিচ ওই আমি হেলদি ব্যাপারটা রিচটা খুবই কম, মানে বলতে গেলে 6 মাসে 9 মাসে বা কোনো সময় ফ্রেন্ডদের সাথে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমায় বলুন, আপনার কোন রকম থাইরয়েডের সমস্যা কি আছে? না না না, তাছাড়া আমি মানে এই জন্য কোনো সময় ডক্টরের সাথে আমি পরামর্শ সেভাবে ইয়ে করিও নি, ওই মানে চিন্তা ভাবনা করছি যে এক্সারসাইজ করবো, কোনো কাজের মধ্যে আর হয়ে ওঠেনি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা, আপনার যেটা হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদমই নেই। এবার ধরুন আপনি যে খাদ্য খাবারটা খাচ্ছেন, একটু বোঝার ব্যাপার আছে। দেখুন, আমরা বেশি খাচ্ছি কম খাচ্ছিটা থেকে বেশি দরকার জানা এটা যে আমরা কি খাচ্ছি, ঠিক আছে? ধরুন, কেন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়, প্রথম তার কারণ হচ্ছে যে
তার মধ্যে যে জিনিসগুলো দিয়ে বানায় সেখানে দুটো জিনিস সবচেয়ে বেশি থাকে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর ফ্যাট। যে ফ্যাটটা আমরা খাই সেটা খারাপ ফ্যাটটাই খাই, ঠিক আছে, বিভিন্ন নাম দেওয়া হয়েছে, ট্রান্স ফ্যাট বিভিন্ন ধরনের আছে, এগুলো খাই আমরা। আরেকটা যেটা সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা স্টার্চ যেটা পাই আমরা। সেটা কি, ধরুন আপনি বার্গার খাচ্ছেন, বার্গারের সবচেয়ে মেন বেসিক যেটা বেসটা কিসের, ব্রেডের। ব্রেড কি কোথা থেকে তৈরি হয়, হুইটে কি থাকে, কার্বোহাইড্রেট থাকে, গেল। আপনি ফ্রাইড রাইস খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, এই ধরনের খাদ্য খাবার যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রেও এক। যারা ধরুন আপনারা দেখা যাচ্ছে যে কোনো কিছু ফ্রাইড খাচ্ছেন, সেখানে কি বেশি থাকছে, সেখানে অয়েল বেশি থাকছে। দেখবেন এই দুটো জিনিসই বেশি থাকে। তার মধ্যে দেখবেন প্রোটিনের কোয়ান্টিটি খুব কম থাকে, যেমন কি চিকেন, ডিম, মাটন, ফিশ, এইগুলো, এগ, এইগুলোর কিন্তু পরিমাণটা সেই পুরো খাবারটার মধ্যে কোয়ান্টিটি খুব কম থাকে, মশলাপাতি এগুলো বেশি থাকে। হ্যাঁ, মশলা থাকে, তার সাথে হচ্ছে যেই দুটো ব্যাপার বললাম এই দুটো বেশি থাকে। আমাদের মোটা হয়ে যাওয়ার বড় কারণ হচ্ছে এইটা। এর জন্যই বলা হয় যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুডগুলো খাবেন না। আরেকটা জিনিস করে, খারাপ খাবার খেলে আমাদের যে মেটাবলিক রেটটা, আমাদের যে পাচন ক্রিয়াটা, সেটাকে নষ্ট করে এবং দেখা যায় মেটাবলিক রেটটা আমাদের স্লো হয়ে যায়। খাবারটা ভেঙে যে সুগারে কনভার্ট হলো এবং সেটা যে বার্ন হবে সেইটার টাইমটা অনেক বেশি লেগে যায়। তার জন্য দেখা যায় যে আমাদের ওটা ফ্যাট হয়ে আমাদের শরীরে জমে থাকছে। তার জন্যই আমাদের এটা মাথায় রাখতে হবে কেন খেতে বারণ করা হচ্ছে। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যে খাদ্য খাবারগুলো খাচ্ছেন হয়তো আপনি মানে নিজে হয়তো খেয়াল করে দেখবেন, এই যে জিনিসগুলো বললাম কার্বোহাইড্রেট বা ফ্যাট, এই দুটো জিনিস বেশি থাকছে, প্রোটিনের মাত্রাটা কম। কিন্তু বডিতে ওয়েট কমাতে গেলে প্রোটিনের মাত্রাটা বাড়াতে হয়, এটা একটা ফার্স্ট। এবার আপনার জন্য কোনটা সুইটেবল হবে, কিভাবে করলে ভালো হবে, দেখুন আপনি যদি ব্যায়াম করার হতো এত বছরে করে ফেলতেন, আপনার এই 1 বছরে ওজনটা বাড়তোই না। আপনি অল্প যেই বাড়তেন, আপনি যদি কনসিয়াস হতেন ওটার ব্যাপারে। আপনি হয়তো বলবেন আমার কাজের ধরন এরকম বা আমি টাইম পাচ্ছি না। এটা দেখুন আমাদের প্রত্যেক ব্যক্তির ব্যায়াম না করার একটা এক্সকিউজ। আজকেই ধরুন আপনার যে প্রফেশনটা আছে তার ধরুন যে কাজের এত চাপ, যদি আপনাকে আরও 1 আওয়ার এক্সট্রা কাজ করতে বলা হয়, আপনি করতে কিন্তু সেটা করতে বাধ্য হয়ে যাবেন, কারণ আপনার জবের কারণে, ঠিক আছে, ওই প্রেশারটা আপনার নিতে হবে। সেম যদি আপনাকে নিজেকে টাইম দিতেন ওই 1 ঘন্টাটা, তাহলে দেখা যেত এই প্রবলেমটা হয়তো আসতো না। আরেকটা কথা বলবো, আপনি একটা থাইরয়েড টেস্ট করান, থাইরয়েড প্রোফাইলটা টেস্ট করুন এবং আমাদের এখানে এসে দেখান ডাক্তারবাবুদের, ওনারা প্রপার গাইডেন্স দেবে। প্রপার মেডিসিন যদি দেওয়া হয় এই ক্ষেত্রে, যদি থাইরয়েড থাকে সেটাও কমে যাবে, তার কারণে যদি ওজনটা থাকে সেটাও কমবে। যদি থাইরয়েড নাও থাকে তাহলেও কিন্তু দেখা যাবে যে আপনার ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে। সেকেন্ড বন্ধুর সাথে আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটুখানি আপনাদেরকে হেল্পলাইন নাম্বারটা আমি জানিয়ে দিই। হেল্পলাইন নাম্বারটা আপনার প্লিজ নোট করে রাখবেন, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে। এই দুটো নাম্বারের মধ্যে আপনাদের যে কোনো একটাতে কল করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করবেন, কারণ আপনার অসুস্থতাটা কিন্তু বাড়িতে বসে পুরোপুরি কিওর হবে না। সেটাকে পুরোপুরিভাবে কিওর করতে গেলে চেম্বারে ভিজিট করতে হবে। এখানে স্বনামধন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টররা উপস্থিত থাকেন। আপনার সমস্যাটাকে এক প্রচণ্ড গুরুত্ব দিয়ে কিন্তু ওনারা ট্রিটমেন্টটা করেন। সেই কারণে কিন্তু আপনাদের চেম্বার ভিজিটটা করতেই হবে। একবার অন্তত এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হাতটা ধরে দেখুন, আপনি কোনোদিনও ঠকবেন না, এতটুকু বলা যেতেই পারে। পরবর্তী বন্ধু কিন্তু আমাদের জন্য ওয়েট করে আছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মালদা থেকে বলছিলাম। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? আমার বয়স হলো 36 বছর বয়স। হ্যাঁ, আমি মানে 15 দিন আগে আমার মানে প্রচুর পরিমাণে পেটে যন্ত্রণা হচ্ছিল, তো তারপরে আমি আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করেছিলাম, কিন্তু রিপোর্টে কিছু মানে ধরা যায়নি, বলেছে যে কিছু নেই, এমনি গ্যাসের প্রবলেম দিয়ে ওষুধ দিয়েছিল, ওষুধ খেয়েছি, কিন্তু এখন দেখছি আবার সেই একই যন্ত্রণা শুরু হয়েছে। আচ্ছা, আপনার ইউএসজি রিপোর্টে সব নর্মাল এসছে। এবার আপনি যে খাদ্য খাবার খান সেগুলো কেমন ধরনের হয়? পেট ব্যথা যখন শুরু হয়েছে তার আগে মানে একটু স্পাইসি ছিল, কিন্তু এখন মানে তেল মশলা ছাড়া, যেহেতু ডাক্তারবাবু বলেছেন তো তেল মশলা ছাড়াই খাচ্ছি। আচ্ছা, আর আপনার কি পটি ক্লিয়ার হয়? হ্যাঁ, পটি মানে মাঝে মাঝে একদিন হয় না। আর আপনার মানে জল কতটা ইনটেক করেন, আপনি খান কতটা জল?
জল আমি পার ডে প্রায় 3 লিটার বা 3.5 লিটার জল খাই। রাতে ঘুম ঠিক মতো হয়? রাতে ঘুমটা একটু ডিস্টার্ব হয়। আচ্ছা, আপনি কি ধরনের কাজকর্ম করেন? আমি কম্পিউটার রিলেটেড কাজ করি। কম্পিউটারে বসে কাজ করুন। শুনতে থাকুন, আমি বলছি আপনাকে। দেখুন, ইউএসজি রিপোর্টে জেনারেলি যেই রিপোর্টটা আসে সেটা দেখলে বোঝা যেতে পারে যে ভেতরে কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা আমাদের যে অর্গানগুলো থাকে তাতে। আচ্ছা, সেখানে যখন আপনার রিপোর্ট ভালো আছে, তাহলে এবার যেটা বলছে, ও আপনাকে ডাক্তারবাবু বলেছে গ্যাসের সমস্যা। ধরে নিলাম আপনার গ্যাসের সমস্যা, তাহলে কি আপনি যে ওষুধটা খেলেন তাহলে তো ওটা কমে যাওয়ার কথা ছিল, কিন্তু কমলো না কেন? কারণ গ্যাসের সমস্যাটা ঠিক করতে গেলে আরও কিছু জিনিস দেখতে হবে। আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে কিনা। আমাদের যদি স্টুল ক্লিয়ার না হয় তাহলে গ্যাসের সমস্যা কোনোদিন আপনি কমাতে পারবেন না। এইটা এবার তাহলে কি আপনি সারা জীবন ওষুধ খেয়ে স্টুল পরিষ্কার রাখবেন? না। আমাদের কিন্তু আয়ুর্বেদাতে বলে যে বাত পিত্ত কফ, এই তিনটের যখন ভারসাম্য নষ্ট হয়, ঠিক আছে, এটার একটা ব্যালেন্স থাকে শরীরের মধ্যে, এটা যখন নষ্ট হয় তখনই কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যেটার প্রকোপ বেড়ে যায় সেই সমস্যাগুলো দেখা যায়, তার যে সিমটমগুলো সেই সিমটমগুলো দেখা যাবে। তাহলে আয়ুর্বেদার মধ্যে আছে সেই ট্রিটমেন্ট প্ল্যান, যেই পদ্ধতিটার মাধ্যমে কিন্তু আপনাকে এই তিনটে জিনিস বাত পিত্ত কফার ব্যালেন্স করতে পারা যায়, ঠিক আছে। এবং ব্যালেন্স করলে অটোমেটিক আপনার বডির ফাংশন ঠিক হবে। তখন কিন্তু আপনার শুধু এই যে গ্যাসের প্রবলেম ঠিক হবে না, যদি আনুষঙ্গিক অন্য কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ফেলে রাখবেন না, এই প্রবলেমটা আপনার খুবই সাংঘাতিক জায়গায় যেতে পারে ফিউচারে। আজকে শুধু গ্যাস হচ্ছে, 15 দিন আগে এরকম হয়েছে, দেখবেন এটা 1 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু আরও অন্যদিকে টার্ন নেবে। প্রবলেমটা নতুন নতুন প্রবলেম সৃষ্টি করবে, মাথা ভার হয়ে যাবে, মাথা ঘোরাবে, অনেক কিছু হতে পারে। এইটা সারাতে হবে। সারাতে গেলে একটাই করতে হবে, আপনার বডিকে মানে ডিটক্সিফিকেশন করাতে হয়। আপনার যেখান থেকে বলছেন আপনি সেখানেই, মালদা থেকে বললেন না, আপনি মালদাতে পেয়ে যাবেন আমাদের ডক্টরসদের, এনবিপির ডক্টরবাবুরা মালদাতে বসেন, প্রত্যেক মাসে 2 বার করে বসেন। আপনি হেল্পলাইন নাম্বারে এখনই কল করে বুকিং করে নিন। অল্প থাকতেই সারিয়ে নিতে পারলে আপনার কিন্তু সারা জীবন ওষুধের ওপর ডিপেন্ড করে থাকতে হবে না। কারণ এটা আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, যেটা করলে আপনার এটা গ্যাস অম্বল সব কিছুই কিন্তু ঠিক হয়ে যায়। এবং আয়ুর্বেদ ট্রিটমেন্টই একটা এমন পদ্ধতি যেখানে আপনার কিন্তু যে কোনো রোগের ট্রিটমেন্ট করানো যায় এবং সেই কিওর করা যায় একটা ডিজিজকে। অবশ্যই সঠিক জায়গায় যেতে হবে, তার জন্যই বলবো এনবিপিতে আসুন। কারণ আপনারা প্রত্যেক সময় যখনই প্রোগ্রাম দেখছেন, আমাদের পেশেন্টদের কি ফিডব্যাক, ওনারা কি বলছেন এই ট্রিটমেন্ট সম্বন্ধে, সেটা তো শুনতেই পান, আজকেও শুনতে পাবেন। তো এটা মাথায় রাখবেন যে এনবিপি এমন একটা সংস্থা যেখানে কিন্তু ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ঠিক আছে। তো এখানে এলে কিন্তু আপনি সঠিক পরামর্শ পাবেন, সঠিক ট্রিটমেন্ট পাবেন এবং সঠিক গাইডেন্স পাবেন কি করলে আপনার সারা জীবন ওষুধের ওপরে ডিপেন্ডেন্ট না হয়ে, ওষুধ না খেয়েও কিন্তু আপনি সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। একদমই তাই, ঠিক কথা বলেছেন ডক্টরবাবু। আজকে কিন্তু দেখে নেবো যে এখন এই মুহূর্তে কোন বন্ধু আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বহরমপুর থেকে সোমা দাস বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা আছে আপনার? আমার পাইলস আছে, দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্যে ভুগছি, কিন্তু বর্তমানে মলদ্বারে মাংসপিণ্ড অল্প একটু বেরিয়ে এসেছে, তার জন্য আমার ব্যথা হচ্ছে আর পটি করতে গিয়ে খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার ওটা কি ব্লিডিং হয়, ব্লাড বেরায়? না না, ব্লাড আগে বেরোতো, এখন ব্লাডটা বের হচ্ছে না, কিন্তু ওই মাংসপিণ্ড সামান্য একটু বেরিয়ে এসেছে। আপনার খাওয়া দাওয়ার ধরনটা কি বলুন? খাওয়া দাওয়া খুবই নরমাল খাবার খাই, একদম পাতলা খাবার দাবার আমার, কারণ আমার পিসিওডি আছে তো, আর খুবই ওজন ছিল, তার জন্য ওজনটা কমানোর জন্য এখন খুবই সামান্য খাবার। আচ্ছা, এখন ওজনটা কি কমেছে? হ্যাঁ, ওজন 12 কেজি আমার কমেছে। কত ছিল আগে? আগে ছিল 60 কেজি, এখন 48। আচ্ছা, হাইট কত আপনার? হাইট 4'11। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এক একটা রোগ এক একটা রোগের সাথে কিন্তু খুব রিলেটেড। এই যে কনস্টিপেশনের সমস্যা যাদের আছে, ভবিষ্যতে দেখা যায় তাদেরই কিন্তু কনস্টিপেশনটা যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু পাইলসের সমস্যাটা চলে আসে। কারণটা হচ্ছে যে আমাদের যে মলদ্বার আছে ওখানে তো একটা পাইপের মতো, এবার তার উপরে যদি কনস্টিপেশন হয়ে তার উপরে সবসময় চাপ পড়তে থাকে, জোর করে করে পটি ক্লিয়ার করতে হয়, এটা করতে করতে একসময় ওই জায়গাটা নরম হয়ে যায় এবং আঘাত খেতে খেতে সেখান থেকে কিন্তু ছিঁড়ে যায়।
ঠিক আছে, ফেটে যায় জায়গাটা, যখনই ফেটে যায় সেখান থেকে কিন্তু ব্লাড বেরোয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো ব্লাড বেরোচ্ছে না, কিন্তু সে জায়গাটা আঘাত খেতে খেতে দেখা যাচ্ছে এক্সট্রা মাংসপিণ্ডের মতো কিন্তু গজিয়ে যাচ্ছে, গজিয়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় বাইরের দিকে কিন্তু চলে এসছে পাইলসগুলো, এই মানে পাইলস হলে, এবং দেখা যাচ্ছে এটা সাংঘাতিক পেইনফুল, এতটাই পেইনফুল যে মানুষ ভয়ে পটি করতে যেতেও চায় না, এক একজনের এরকম সমস্যা হয়। ঠিক আছে, এটা দীর্ঘদিন থাকলে কিন্তু দেখা যাচ্ছে কারো কারো কিন্তু এটা কার্সিনোমার দিকে, ক্যান্সারের দিকে কিন্তু টার্ন নেয়, এরকম কিন্তু রেকর্ড পাওয়া যায়। ঠিক আছে, তার জন্য ভয় পাবার কিছু নেই, কিন্তু এটাকে অবহেলা করবেন না, অল্প থাকতেই সারিয়ে নিন। যাদের এর থেকেও কম আছে পাইলস, কিন্তু বুঝতে পারছেন কোষ্ঠকাঠিন্য থেকে একটা সমস্যা দেখা দিচ্ছে, স্টুলটার সাথে হালকা মতো ব্লাড, ফ্রেশ ব্লাড দেখা যাচ্ছে অনেক সময় বেরাচ্ছে, বা এরকম এক্সট্রা গ্রোথ আঙুরের মতো বেরিয়ে গেছে, যেটাই হোক না কেন, যদি আপনি বুঝে ফেলছেন যে আপনার একটা কষ্ট হচ্ছে পটি করতে গিয়ে, মলদারে একটা কষ্ট হচ্ছে, জ্বালা করছে, ব্যথা হচ্ছে, বা জোর দিয়ে কুতে পটি করতে হচ্ছে, তাহলে বুঝবেন যে সমস্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এটাকে তাড়াতাড়ি আসুন, ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, এটাকে কিন্তু কিওর করা যায় উইদাউট সার্জারি। আয়ুর্বেদাতে কিন্তু উইদাউট সার্জারি পাইলসের সমস্যাকে ঠিক করা যায়। তার জন্য আসতে হবে, এনবিপি হেল্পলাইন নাম্বার একটা কল করুন, কল করে একটা বুকিং নিন, বুকিং নিয়ে চলে আসুন, দেখবেন আপনি কিছুদিনের মধ্যেই কিন্তু এটার থেকে আস্তে আস্তে রিলিফ পাওয়া শুরু করেছেন। দেখে নেবো কে আছে এই মুহূর্তে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি পশ্চিম মেদিনীপুর থেকে। আমার নাম সুজিত। হ্যাঁ হ্যাঁ, কি সমস্যা আছে বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি সমস্যাটা বলুন। আমার মানে সমস্যাটা হচ্ছে আমার থাইরয়েড আছে। হুম। আমি দাঁড়িয়ে থাকলে পাটা ফুলে যায়, কিন্তু যখন চলাফেরা করবো কিংবা শুয়ে থাকবো পাটা আর ফুলে নেই, এটাই সমস্যা হয়। দাঁড়িয়ে থাকলে পাটা ফুলে যায় কেন? থাইরয়েড আছে, আর আপনার পা ফুলছে, তাই তো? থাইরয়েডের ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, থাইরয়েডের ওষুধ খাচ্ছি ডেইলি একটা করে। আপনার ওজন কি বাড়ছে? হ্যাঁ, ওষুধ খাচ্ছি থাইরয়েড। ওজন কি বাড়ছে? আগে যা ছিল থাইরয়েড ধরা পড়ার পর কি দেখছেন যে ওজন বাড়ছে? না, বাড়েনি। একই ওজন আছে। কত ওজন আপনার? ওই 65 কেজি এরকম। হাইট কত? হাইট 5.5 ফুট হবে। আচ্ছা, আর কি সমস্যা আছে বলছেন? যে পা কেন ফুলছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক। ওইটাই, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আর আপনি পরীক্ষা শুধু থাইরয়েডেরই করেছেন, আর কিছু তো পরীক্ষা করেননি? না, থাইরয়েড করেছি, কিডনি, সব করেছি। আমি 6 মাস হলো কিডনি থাইরয়েড পরীক্ষাটা করি। আপনি কি কি টেস্ট করিয়েছেন সেটাই তো ডাক্তারবাবু জানতে চাইছেন। থাইরয়েড ছাড়া আর কি কি টেস্ট করানো হয়েছে? থাইরয়েড, কিডনি আর ইউরিক অ্যাসিড। ওগুলো সব ঠিক আছে রিপোর্ট? হ্যাঁ, ওইগুলো কোলেস্টেরল এগুলো সব ঠিক আছে। ঠিক আছে, শুনতে থাকুন। দেখুন, আমাদের অনেক সময় কি হয় যে দেখবেন অনেকেই বলে না, আমি পা ঝুলিয়ে বসলেই পা ফুলে যায়, আবার কিছুক্ষণ পর শুয়ে থাকলে সেটাও বিষয় কি, আমাদের যে পায়ের মধ্যে সোয়েলিং তৈরি হয়, সোয়েলিংটা কি এক্সট্রা ফ্লুইড একটা কিন্তু আমাদের বডির মধ্যে জমতে থাকে। সেটা কিছু আছে আপনি কিভাবে চলছেন, চলাফেরা করছেন তার উপরে, আবার কিছু আছে যে রোগের সাইড এফেক্ট হিসাবে, যেখানে কিডনির কিছু সমস্যা হয়, কিডনি ফেলিয়ার হয়, বা কিডনির কিছু যখন কিডনি ফিল্ট্রেশন ঠিকমতো করতে পারে না তখন ওটা হয়। লিভারের সমস্যা থেকে অনেক সময় দেখা যায় যে বডিতে সোয়েলিং আসছে। ঠিক আছে, আবার এটাও দেখা যাচ্ছে যে মানুষ মোটা হয়ে যাচ্ছে থাইরয়েডের জন্য, সেখান থেকেও কিন্তু প্রবলেম আসছে। এবার সাধারণভাবে কি হয়, কেউ রেগুলার চেক আপ করায় না, বছরে হয়তো এরকম দেখা যাবে 100 জনে একজন আছেন যে প্রত্যেক বছর গিয়ে চেক আপ করাচ্ছেন, কিন্তু অন্য কোনো সমস্যা নিয়ে যখন যায় তখন ডাক্তারবাবুরা বিভিন্ন টেস্ট করতে দিয়ে বেরিয়ে আসে যে আপনার থাইরয়েড আছে, বা কিডনির সমস্যা আছে, বা লিভারের সমস্যা আছে, বা অন্য কোনো সমস্যা আছে। অনেক সময় দেখা যায় যে যাদের হিমোগ্লোবিন কম তাদেরও কিন্তু পা ফোলে। তো এরকম বিভিন্ন কারণে কিন্তু পা ফুলতে পারে। এটা তবে ফেলে রাখা যাবে না, কারণ এটা বার করতে হবে কিসের থেকে আপনার ফুলছে। সেই রুট কজটা বার করে যখন ট্রিটমেন্ট করবেন দেখা যাবে আস্তে আস্তে কিন্তু আপনার এই সমস্যাটা আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। আপাতত যেটা করতে হবে, আপনার হেল্পলাইন নাম্বারে কল করে তো একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তাছাড়া কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুন, আপনার ব্লাড সার্কুলেশনটাও হয়তো অবস্ট্রাকশন হচ্ছে, তার থেকেও দেখা যায় অনেক সময় কিন্তু পাটা ফোলে।
এবার আন্দাজে কোনো ট্রিটমেন্ট করা যায় না, কোনো ওষুধ খাওয়া যায় না, ঠিক আছে। অনেক সময় অনেকে দেখে যে পা ফুলেছে, এমন একটা ওষুধ দেওয়া হলো যেটা থেকে বেশি বারে বারে টয়লেট হবে, পেচ্ছাপ হবে বারে বারে, দেখা গেল যে ফোলাটা কমে গেল। ওটা কোনো সলিউশন হলো না। তাহলে তো জানতে হবে যে আমার শরীরের মধ্যে জলটা জমছে কেন। সেই জলটা জমছে কেন যদি না বের করা হয়, তাহলে কতদিন ওষুধ খেয়ে সেই জলটাকে বের করা যাবে? একটা টাইমের পর সেই ওষুধটাও কাজ করবে না, এবং শরীরও হাঁপিয়ে উঠবে সেই কাজটা করতে করতে, ঠিক আছে। প্রত্যেকটা শরীরের কিন্তু একটা নিজেকে রক্ষা করার একটা ক্ষমতা থাকে। সেই ক্ষমতাটা ততদিনই থাকবে যতদিন তার ওই শরীরের ওপর অত্যাচার হবে না। যখন অতিরিক্ত কেমিক্যাল ওষুধ খেয়ে 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 শরীরের উপরে অত্যাচার করতে করতে শরীরের যে নিজের ক্ষমতাটা সেটা হারিয়ে যায়, তখন শরীর হাত তুলে দেয়, তখন আর্টিফিশিয়ালি সব কিছু করতে হয়। কারো কিডনির সমস্যা হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে, লিভারের সমস্যা হলে লিভার ট্রান্সপ্লান্ট করে অনেকে। কিন্তু ট্রান্সপ্লান্ট করা মানেই যে সে সাকসেসফুল হবে সেই ব্যাপারটা সেটা না। আমার তার জন্য নিজের অর্গান যেটা আছে, নিজের যে শরীরে যেটা আছে, মানে ঈশ্বর যেটা দিয়ে পাঠিয়েছে, সেটাকে কিভাবে প্রোটেক্ট করা যায় সেটাই যদি আমরা করতে পারি, তাহলে আমরা বেশি দিন আরও বাঁচতেও পারবো, এবং ওষুধের ওপরে ভরসা না করে উইদাউট মেডিসিন আমরা বেশি দিন বাঁচতে পারবো, ঠিক আছে। তার জন্যই বলবো ফেলে রাখবেন না, হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন। একদমই তাই। যেই বন্ধু আছেন একটু অপেক্ষা করবেন, আমি একটু চেম্বারগুলো আসা যাক, চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। 11 তারিখ পাচ্ছেন, অগাস্টের 11 তারিখে আপনারা পাচ্ছেন গঙ্গারামপুরে, এবং অগাস্টের 18 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন বনগাঁতে। একটু ভালো করে শুনে রাখবেন, বনগাঁতে পেয়ে যাচ্ছেন আপনারা অগাস্টের 18 তারিখে, আর 11 তারিখে, অগাস্টের 11 তারিখে আপনারা পাচ্ছেন গঙ্গারামপুরে চেম্বার। এবার চলে আসি যে ডক্টর বি শর্মাকে আপনারা কোন কোন চেম্বারে পাচ্ছেন, কোন কোন চেম্বার না, কোথায় কোথায় পাচ্ছেন। মধ্যমগ্রামে আপনারা নিশ্চয়ই সকলে জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যমগ্রামে রয়েছে, এবং ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে। সোম ও শুক্রবার পাচ্ছেন আপনারা ডক্টর বি শর্মাকে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি মধ্যমগ্রামের চেম্বারে। আর হাওড়া শিবপুরে মঙ্গলবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন। হাওড়া শিবপুরে মঙ্গলবারটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে রবিবার দিন আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পাচ্ছেন আপনারা বুধবার দিন চেম্বার, সেটা পাচ্ছেন 12টা থেকে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে পাচ্ছেন বুধবার দিন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। এবং আমতলার বন্ধুরা পেয়ে যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা পাচ্ছেন আপনারা আমতলাতে চেম্বার, সেটা বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার। কালীঘাটে ল্যান্সটাউনে মঙ্গলবার বৃহস্পতিবার তার পাচ্ছেন আপনারা বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটে ল্যান্সটাউনে আরেকটা দিন পেয়ে যাচ্ছেন, সেটা রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এবং অবশ্যই কিন্তু শনিবার দিন পেয়ে যাচ্ছেন আপনারা খিদিরপুরে দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, জামশেদপুর, দুর্গাপুর, আসানসোল, আগরতলা এবং পাচ্ছেন মেছেদাতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, শিলচর এবং কুচবিহারে। ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লিতে। এতগুলো জায়গায় ওয়েস্ট বেঙ্গল, মানে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার চেম্বার রেখেছেন আপনাদের জন্য। এত জায়গায় চেম্বার রাখার একটাই কারণ, যাতে আপনাদের বাড়ি থেকে অনেকটা দূরে এসে চিকিৎসা না করাতে হয়, বাড়ির সামনেই যেন আপনারা ভালো হওয়ার, সুস্থ হওয়ার সঠিক চিকিৎসাটা পেয়ে যান। আর এখন সময় হয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে এতদিন ধরে এত পেশেন্ট এসেছেন, তারা কিভাবে সুস্থ হয়ে উঠেছেন এবং কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন এবং কি কি উপায়ে সুস্থ হয়ে উঠেছেন, চলুন জেনে নেওয়া যাক সমস্ত ডিটেলসে তাদের মুখ থেকেই। আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাল, এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা, কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো, 16 আনার একাধিক কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ।
আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রুগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 ঠিক আছে। মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তারও কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গরম, বয়স? বয়স 63, আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, অতি অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রীতা দাস, বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কী করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে টিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। ঠিক তো আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি, উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচণ্ড খিদে হবে। একদম সত্যি কথা। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আর আমরা যেহেতু কথা বলছিলাম স্কিন নিয়ে, স্কিন প্রবলেম নিয়ে আমরা কথা বলছিলাম, আপনাদের প্রচুর ফোন কল পাচ্ছি, সেটার জন্য আমরা খুবই আনন্দিত। যেহেতু আপনাদের যাতে আমরা হেল্প করতে পারি, আপনাদের উপকারে যাতে আমরা আসতে পারি, সেটাই আমরা সবসময় চেষ্টা করি। আপনাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা, এটা লাইভ ফোনিং অনুষ্ঠান চলছে, আপনারা কল করুন। আপনাদের সমস্যার সমাধানের জন্য ডাক্তারবাবু রয়েছেন স্টুডিওতে উপস্থিত। আমরা একটু স্কিন আলোচনাটা করব, স্কিন নিয়ে যেহেতু কথা হচ্ছে আমাদের। আলোচনা করার আগে কোনো বন্ধু অপেক্ষা করছেন, আগে তার সাথেই কথা বলে নেওয়া যাক। নমস্কার, কে বলছেন?
হ্যাঁ, আমি কাটোয়া থেকে বলছি, পাপিয়া দাস। হ্যাঁ, আপনার সমস্যাটা শুনবো। আমার পায়ের তলা না প্রচন্ড পরিমাণে ব্যথা, মানে পায়ে গোড়ালি কামড়াচ্ছে, আর মেঝেতে পা দিতেই পারি না, এত যন্ত্রণা। আচ্ছা, আর ওখানে আপনি কি কোনো পরীক্ষা টরীক্ষা করিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন? না, আমার এমনি সুগার আছে, থাইরয়েড আছে, ওগুলো আছে, আর এমনি পায়ের তলার জন্য কিছু চিকিৎসা করিনি। পা কি ঝিনঝিন করে? পায়ের পাতায় কি ঝিনঝিন করে? হ্যাঁ, ওই আঙুলগুলো সব সময় ঝিনঝিন করে, আর পায়ের তলায় ওই যে ঘুমাবো না তখন শোয়ার পরে আবার মনে হচ্ছে পোকা আছে, এমন করে কামড়াবে, ঘুমাতে পারি না বাচ্চা। ঠিক আছে, আপনি শুনুন, আমি আপনাকে বলছি কথাগুলো। দেখুন, মন দিয়ে শুনবেন ব্যাপারটা, আর সিরিয়াসলি নেবেন। দেখুন, দুরকম ব্যাপার হয়, আপনি শুনতে থাকুন টিভিতে। দুরকম ব্যাপার হয়। একটা হচ্ছে অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে ওখানে একটা হাড় বাড়া বলি আমরা গোড়ালিতে, ঠিক আছে, সেখানে কিন্তু পা ফেলতে গেলেই ব্যথা হবে, একদম ঝিনঝিন করে ওঠে পাটা, ঠিক আছে, পাটা ঠিকমতো হাঁটা যায় না, ওটাকে বলা হয় ক্যালকেনিয়াম স্পার। এই সমস্যাটাকে বলা হয় ক্যালকেনিয়াম স্পার। আমরা এমনি সাধারণভাবে সবাই বলে যে হাড় বেড়ে গেছে এখন মানে গোড়ালিতে। এটা গেল। দ্বিতীয়টা হচ্ছে যাদের ধরুন সুগার আছে তাদেরও কিন্তু পায়ের পাতার মধ্যে এই ঝিনঝিন ভাব এটা কিন্তু থাকে। এটাকে একদম নেগলেক্ট করবেন না। আপনার সুগারটা কত আমরা জানি না, তবু বলবো সুগার যদি কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নার্ভের ওপরে কিন্তু সমস্যাটা আসে, ব্লাড সার্কুলেশনেও প্রবলেম হয়, এবং পায়ের পাতায় দেখা যায় যে ঝিনঝিন করছে। পায়ের কাফ মাসেল যেটা বলে, ঠিক গোড়ালির ওপরের যে মাংসপেশিগুলো সেখানেও অনেক সময় কামড়ে ধরে, কামড়ায় মনে হয়, চিবোয় যেটা বলা হয়। এগুলো কিন্তু দেখা যায় এক একজনের ক্ষেত্রে আরও অ্যাডভান্স হয়ে গিয়ে নিউরোপ্যাথি, ঠিক আছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়, মানে ডায়াবেটিস থেকে নার্ভের সমস্যা, ঠিক আছে। এগুলো কিন্তু আস্তে আস্তে মানুষকে দেখা যায় যে একদম পঙ্গু করে দেয়, এমনকি সেন্স থাকে না, পাটা ফেলছে অনেকে বুঝতে পারে না, চিমটি দিলেও যেন বুঝতে পারছে না। এগুলো অ্যাডভান্স স্টেজে কিন্তু ওরকম হয়। তখন কিন্তু মানুষের কিন্তু চলাফেরা আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার মতো কন্ডিশন হয়, কারণ তার তো বোধ শক্তি পাচ্ছে না, সেই জুতোটা পায়ে ঠিক মতো পড়তে পারবে না, পা দিলে বুঝতে পারছে না যে কোথায় পা দিচ্ছে, এই সমস্যাগুলো চলে আসে। ফেলে রাখবেন না, একদম ফেলে রাখবেন না। রোগটা কিন্তু বেড়ে গেলে সমস্যায় আপনিই পড়বেন। তখন সারাতে গেলে যে সমস্যাটা হবে বা সময় লাগবে, অথবা তার আগে যে আপনার ক্ষতিটা হয়ে যাবে, সেটা কিন্তু সবসময় আপনার রিভার্সেবল হবে না। তাই যে কন্ডিশনেই আছেন আপনার সুগারটাও কমাতে হবে, এবং দেখতে হবে পরীক্ষা করে যে আপনার যে ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা, বা অন্য কোনো সমস্যা আছে কিনা, হাড় রিলেটেড, জয়েন্ট রিলেটেড, ঠিক আছে, সব কিছু দেখে আপনার যখন ট্রিটমেন্টটা শুরু হবে দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু ঠিক করা যাবে। আয়ুর্বেদে এটাকে ঠিক করা হয়, ওষুধ দিয়ে ব্যথাটা কমিয়ে আপনাকে রেখে দেওয়া হবে না। আয়ুর্বেদের মানে মেন টার্গেট হচ্ছে আপনাকে রোগ মুক্ত করা, সিমটম ঠিক করা না, রোগ মুক্ত করা, যাতে আপনার ওই সমস্যাটাই না থাকে। তার জন্য আপনার আসতে হবে, ডাক্তারবাবুদের দেখাতে হবে, দেখিয়ে তারপরে আপনার চিকিৎসাটা চলবে। এখানে পঞ্চকর্মারও বিশাল একটা রোল আছে। যদি মনে হয় ডাক্তারবাবুরা দেখে, ধরুন কারো খুব সাংঘাতিক কন্ডিশন আছে, মারাত্মক সিচুয়েশন, যেটা শুধু ওষুধে কাজ হচ্ছে না, অনেক জায়গায় দেখিয়েছে, সেসবের জন্য পঞ্চকর্মা থেরাপিও আছে। ডাক্তারবাবুরা যদি মনে করে হ্যাঁ এখানে পঞ্চকর্মা দেবার ব্যাপার আছে এই পেশেন্টকে, তখন ওনারা বলবে যে আপনার পঞ্চকর্মা করতে হবে। এবং পঞ্চকর্মা কিন্তু ম্যাজিকের মতো শরীরে কাজ করে, কারণ ও বডিকে ডিটক্সিফাই করে। শরীর যখন টক্সিন মুক্ত থাকে তখন কিন্তু ওষুধের গুণাগুণ অনেক বেশি বেড়ে যায় এবং মানুষ আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নমস্কার, কে আছেন? নমস্কার, আমি ডায়মন্ড বলছি। কোথা থেকে বলছেন? ডায়মন্ড। আচ্ছা, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে রাতে ঘুমিয়ে হয়। রাতে ঘুম হচ্ছে না, তাই তো? কত বয়স এখন? বয়স 49 বছর বয়স। আচ্ছা, রাতে ঘুম হচ্ছে না। আচ্ছা, আপনার কোনো কি মানে সুগারের প্রবলেম বা হাইপারটেনশন এই ধরনের কিছু সমস্যা রয়েছে? কিছু নেই ডাক্তার। কোনো সমস্যা নেই, তাই তো? কোনো সমস্যা নেই। আচ্ছা, শুধু রাতে ঘুম হয়নি, মানসিক কি চাপ রয়েছে, টেনশন রয়েছে? টেনশন তো হালকা থাকে, কিন্তু আচ্ছা, একদম হয় না। যে ধরনের খাবার খাই, যেটি আলু সিদ্ধ ভাত খাই, কি ডাল খাই, কি
কি ধরো কোনোদিন চিকেন খাওয়ালো, কোনোদিন মটনও হলো, ওই একই পজিশন। আচ্ছা, কতদিন ভাত খাওয়ালো, কি রুটি খাবো। কতদিন ধরে হচ্ছে সমস্যাটা? সমস্যাটা হচ্ছে দীর্ঘ 5-7 বছর। এর মধ্যে কোনো ডাক্তার দেখিয়েছেন আপনি? ডাক্তার দেখেছিলাম, হোমিওপ্যাথি ডাক্তার দেখেছিলাম, দেখেও কিছু হয়নি, ওই জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই। আচ্ছা, একটা কথা বলুন, আপনি যে কাজকর্মটা করেন সারাদিন সেটা কি প্রচন্ড পরিশ্রমের নাকি মানে বসে বসে কাজকর্ম? না, প্রচন্ড পরিশ্রমের কাজ। আমার ওই ছোট তারপরে ওনার ঘুম হচ্ছে না? কি হচ্ছে? হ্যাঁ বলুন। আরেকবার বলুন। ওই ছোট কাজ প্রচন্ড একটা জিনিস হয়, প্রচন্ড ঘাম হয়। হ্যাঁ, সকালবেলা আমার সাথে ভাব হয়। আচ্ছা, রাত্রে হয়তো আপনার হার্ডলি 2, 3, 4 পর হবে 1 ঘন্টা ঘুম হয় সারাদিনে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম যে কাজটা করবেন, আপনি ঠিকই করে বলেছেন যে আপনি একটা খেয়াল করেছেন যে আপনি রিচ খাবার খেলেও রাত্রে ঘুম হয় না। হয়তো আপনি আমাদের প্রোগ্রামও শুনেছেন, আমরা বলি যে হালকা খাবার খেতে। ঠিক আছে, দুটো জিনিস করবেন। একটা হচ্ছে যে রাতে যে খাবার খাবেন একটু আগে খাবেন। ধরুন আপনি যদি 11টায় খান, চেষ্টা করুন 10টায় খেতে, এবং তারপরে 1-1.5 ঘন্টার পরে আপনি শুয়ে পড়বেন। বেশি রাত করবেন না, কারণ খাবার খেলে একটা কিন্তু তন্দ্রা আসবে। রাত্রের দিকে জলটা একটু কম খাবেন, যাতে রাত্রিবেলা টয়লেটে উঠতে না হয়। আপনার সুগার নেই, তার জন্য সেই ব্যাপারটা থাকবে না। তবু জল বেশি অতিরিক্ত মাত্রায় খেয়ে গেলে বডি যদি না চায় তাহলে ওটা বের করে দেয়, তার জন্য সেইভাবে বুঝে খাবেন। তৃতীয়ত যেটা, আপনি যখন ঘুমোতে যাবেন তার আগে নিজে একটু হালকা গরম জলে নিজের পাটা চুবিয়ে নেবেন, ডিপ করে নেবেন, উঠিয়ে পাটা তুলে নিয়ে তারপরে ভালো করে মুছে। পরিস্থিতিটা যাতে আপনার রুমের এমন হয় অতিরিক্ত ঠান্ডা লাগবে না, অতিরিক্ত গরম না, মানে আপনি আরাম করছেন, সেই টেম্পারেচারটা মেনটেন করবেন। এসি হোক, ফ্যান হোক, সেটা দিয়ে। এবং রাতের বেলা অন্ধকারে ঘুমোবেন, অথবা লাল লাইট হোক, হলুদ লাইট হোক, এগুলো ইউজ করবেন, কিন্তু ব্লু লাইট ইউজ করবেন না, একদম ইউজ করবেন না। ব্লু লাইট আরও ঘুম নষ্ট করে। ঠিক আছে, যে রেডিয়েশনটা আমরা মোবাইল থেকে, কম্পিউটার থেকে পাই, টিভি থেকে পাই, ওই ব্লু লাইট এমিশন হয়, ওটা ক্ষতি করে, ঘুমটাকে নষ্ট করে। কি কারণ আমাদের শরীরের মধ্যে যে ভালো হরমোনটা তৈরি করে, যেই হরমোনটা আমাদেরকে ঘুমোতে সাহায্য করে, সেটা রাতের দিকে তৈরি, মানে তার সিক্রেশনটা বেশি হয়। আর যখনই সূর্য ওঠে তখন আমাদের স্ট্রেস হরমোনটা বেশি কাজ করতে থাকে। তাই রাতে কিন্তু অন্ধকার করেই ঘুমানোটা বেটার। এভাবে ঘুমোবেন। এবং তার সাথে সাথে আয়ুর্বেদায় পঞ্চকর্মার দ্বারা এটা কিন্তু সলভ করা যায়। আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইনে কথা বলুন, ডাক্তারবাবুদের সাথে ভিজিট করুন, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন। ওনারা আপনাকে অ্যাডভাইস দেবে যে হ্যাঁ আপনি মেডিসিন নিন কিছু, এবং তার পাশাপাশি পঞ্চকর্মা লাগবে। পঞ্চকর্মায় কিন্তু এই মনের ওপরে কাজ করে, বিশাল বড় এফেক্ট আছে একটা, যেটায় কিন্তু আপনার ঘুম, মানসিক চাপ এবং মেন্টাল, যদি যে কোনো মানুষের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও ঠিক করে। মানে শারীরিক সমস্যা তো ঠিক করে, তার সাথে এই মানসিক প্রবলেমগুলো, যেটা মনের ওপরে চাপ পড়ে বা ব্রেনের ওপরে চাপ পড়ে, এমন যেসব সমস্যা, সেগুলোও কিন্তু ঠিক করতে পারে। তাই ফেলে রাখবেন না। আপনার 7-8 মাস হয়ে গেছে অলরেডি। যত দেরি হবে আপনার কিন্তু বডি ওইভাবে সিস্টেমে চলে যাবে যে 2 ঘন্টাই ঘুমাবো আমি, আমার 2 ঘন্টাই ঘুম। আস্তে আস্তে আপনার শরীর ব্রেকডাউন হতে থাকবে, মানে ভাঙতে থাকবে। আস্তে আস্তে দেখবেন চোখের নিচে কালি পড়ে যেতে পারে, ক্লান্তি ভাব আসবে, সকালে উঠে ফ্রেশ লাগবে না। তারপরে দেখবেন যে বিভিন্ন ধরনের রোগের আপনার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। তাই ফেলে রাখবেন না। মনে হচ্ছে ঘুম হচ্ছে না তো কি হচ্ছে, এটা বড় একটা পার্ট। আমি শুরুতেই বলেছিলাম 4টে ব্যাপার, তার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে ঘুম। এই টাইমে আমাদের শরীরে বিভিন্ন রিপেয়ার হয়, যত ক্ষয়ক্ষতি সারাদিনে হয় সেটা রিপেয়ার হয় আমাদের রাত্রে। এবং ব্রেনও তাই, যে কোনো অর্গান, যত রকম সেল আছে আমাদের শরীরে, সবগুলোই কিন্তু রাত্রে রিপেয়ার হয়। তাই যদি ওই সময়টায় যদি আমার ঘুমই না থাকে তাহলে রিপেয়ারটা ঠিক মতো হবে না, আমরা কিন্তু শারীরিকভাবে পুরো একদম বিধ্বস্ত হয়ে যাব। তাই সেটা করবেন না, রোগ আসতে দেবেন না। হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন। আচ্ছা স্যার, একটা কথা বলুন, যে যখন ঘুম নিয়ে কথা হচ্ছে সেই কারণে আমার প্রশ্নটা মাথায় এলো যে এখন আমাদের টিনেজের যেটা স্বভাব, যে মানে যেটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে, যে লেট নাইট করে ঘুমানো, বা অনেকে আছে যে একদম লেট নাইট করে ঘুমাচ্ছে এবং ঘুম না হওয়া। তো এটা তো উনি বললেন যে ঘুম না হওয়া, কিন্তু যারা ইচ্ছা কিন্তু লেট নাইট করে ঘুমাচ্ছেন তাদের স্কিনের উপর এটা কতটা এফেক্ট ফেলতে পারে? খুব সাংঘাতিক।
যে কোনো রোগ যদি রাতের ঘুম, আমি কিন্তু সবসময় বলি যে রাতের ঘুম, দিনের বেলা ঘুমানোটা ব্যাপার না, রাতে যে 1 ঘন্টা কম ঘুমোবে 4 দিন ঘুমোলে সেই 1 ঘন্টাটাকে মানে ম্যানেজ হবে, ব্যালেন্স হবে। তার মানে রাতের ঘুমটা এতটাই প্রয়োজন। কতটা ঘুম? একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার জন্য 7 ঘন্টা সাফিসিয়েন্ট, 7 ঘন্টা ঘুমোতে হয়। এবার যারা এই যে টিনেজার্সরা, এরা যে রাত জেগে জেগে থাকছে, হয়তো দিনের বেলা ঘুমিয়ে নিচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, লেট রাইজার, দেরি করে ঘুম থেকে উঠছে, কিন্তু সেটা ভ্যালুলেস, সেটা হয়তো আরাম পাচ্ছে কিন্তু শরীরের কোনো লাভ হচ্ছে না, হয়তো রেস্টে থাকছে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাকে কিন্তু ডেকে আনছে, শরীর ভেঙে যায়, রোগা হয়ে যায়, গ্রোথে আটকে যায়, গ্রোথ, ফিজিক্যালি গ্রোথ, মেন্টাল গ্রোথ, মানে ব্রেনের গ্রোথ, সব কিছুই কিন্তু আটকে যায়। কারণ এই জন্যই যে রাত্রে শুলে যেই ডেভেলপমেন্টটা হয় বা রিপেয়ারটা হয় সেটা হতে সুযোগ পাচ্ছে না। তার জন্য একদম এটা প্রত্যেক বাড়িরই আমরা গার্জিয়ানরা সবাইকেই বলি, হয়তো ছেলে মেয়েরা সবসময় শোনে না কথা, কিন্তু চেষ্টা করা উচিত আমাদের সবসময় তাদেরকে বোঝানো, বুঝিয়ে এটা একটা রুটিনের মধ্যে আনা। ঠিক আছে, 11টা অবধি কেউ দেখলো তাও মানা যায়, কিন্তু 1টা 2টো অবধি জেগে জেগে যদি কেউ এগুলো করে তার এফেক্ট সারা বডিতে হবে। বডিতে যখনই আসবে তখন কিন্তু স্কিনের ওপরেও তার প্রভাব পড়বে, স্কিন ড্রাই হয়ে যাবে, স্কিনের মধ্যে কালি ভাব চলে আসবে, স্কিনে কোনো গ্লো থাকবে না, এই সমস্যাগুলো কিন্তু চলে আসবে, একদম ডার্ক সার্কেল চলে আসবে এবং অল্প বয়সেই মনে হবে যেন অনেক বেশি বয়স হয়ে গেছে, গাল ভেঙে যেতে পারে। এগুলো কিন্তু হয় যখন শরীর রেস্ট পায় না, কারণ খাদ্য এবং রেস্ট দুটোই কিন্তু শরীরের ডেভেলপমেন্টের জন্য দরকার। একটা পেলো আরেকটা পেলো না তাহলে কিন্তু হবে না, দুটোই দরকার। অনেকক্ষণ থেকে কোনো বন্ধু আমাদের সাথে অপেক্ষা করে রয়েছেন, দেখে নি কে আছে। নমস্কার, কে বলছেন বলুন। হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা আছে আপনার? আমার ডক্টরবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলুন। সবসময় ঝিরি ধরে থাকে, হ্যাঁ, যন্ত্রণা হয়, মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। আচ্ছা, আপনার হাতের কোন জায়গাটায় মেইন ব্যথাগুলো হয়? হাতের তালু, দুটো হাতের তালু সবসময় ঝিরি ধরে থাকে স্যার, আর ব্যথা হয়, রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, হাঁটা থাকা। আপনার ঘাড়ে কি কোনো ব্যথা আছে? ঘাড়ে বা শোল্ডার জয়েন্টে কোনো ব্যথা আছে? না, সেরকম কোনো ব্যথা নেই, আমি সব বসে টিভি দেখলে একটুখানি ডিস্টার্ব থাকে। আর আপনার কোনোদিন সুগার টেস্ট করেছেন? হ্যাঁ, সুগার নরমাল আছে। আচ্ছা, আর আপনার ধরুন উইকনেস হয় কি, মাথা ঘোরায়, ঝিমঝিম করে শরীর, বা একটু মাথা ঘোরায়, হাই প্রেসার আছে আমার। ঠিক আছে, আর রাত্রে ঘুম ঠিক মতো হয় না? ঘুমটা ওই যে ওটার জন্য জেগে যাই রাত্রিবেলা। ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, কয়েকটা মানে বেশ কিছু কারণ থাকে, যার জন্য একটা কারণ যেটা আমরা পায়ের ক্ষেত্রে বললাম সেটা হাতের ক্ষেত্রে হয় সুগারের, কিন্তু আপনার সুগার নর্মাল। অনেক সময় দেখা যাচ্ছে যে হাই প্রেশার হচ্ছে বা তার থেকেও সমস্যা হয় যে আমাদের হাত পা ঝিনঝিন করে, দেখা গেছে। অনেকের আবার এটা আছে যে দুর্বলতা থেকে, দুর্বল, সে ফিজিক্যালি উইক, তখনও কিন্তু দেখা যায় যে তার হাত পা কিন্তু হয়তো ঘামতে পারে, হয়তো ঝিমঝিম করবে, এগুলো করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু বের করতে হবে যে কেন হচ্ছে। এটার জন্য কিন্তু আপনার একবার আমাদের এখানে আসতে হবে। উনি বললেন হাওড়া থেকে, বললেন না? আপনি আপনার নিয়ারেস্ট কোথায় আমাদের চেম্বার আছে সেখানে একটু খোঁজ নিয়ে নিন, খোঁজ নিয়ে এখানে দেখান, ফেলে রাখবেন না। এটা কিন্তু কিওর করা যায়, আপনি এখনো যে স্টেজে আছে এটা কিওর করা যাবে, কিন্তু আরও বেশি গাড়িয়ে গেলে, জিনিসটা আরও বেশি পুরনো হলে দেখা যাবে তখন এটাকে সারিয়ে তুলতে সময় অনেক বেশি লেগে যাচ্ছে। তাই দেরি না করে একবার হেল্পলাইন নম্বরে কল করুন, একবার এসে ডক্টরকে দেখান, ডাক্তারবাবুরাই আপনাকে প্রপার গাইডেন্স দেবে। এবং এনবিপি থেকে অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু সুস্থ হয়ে ফিরেছে এবং তারা হাসি মুখে ফিরেছে। আরও আমাদের, আপনারা তো প্রোগ্রামে দেখেনি রিভিউগুলো কি দিচ্ছে, তার সাথে আরও ভালো লাগে আমাদের কাছে যখন ওনাদের বাড়ির অন্য আরও কারোকে নিয়ে আসে, নিজে সুস্থ হয়ে যাওয়ার পর নিজেদের বাড়ির অন্য কেউ, কোনো রিলেটিভ, নিজেদের বন্ধু বান্ধব সবাইকে এনবিপির রেফারেন্স দিয়ে পাঠায়। কেন পাঠায়? ওনারা জানে এই জায়গাটা সঠিক জায়গায়, এখানে গেলে কিন্তু সঠিক চিকিৎসাটা হয় এবং মানুষ সুস্থ হয়ে ওঠে, এই ভরসায় কিন্তু ওনারা পাঠায়। এবং এইভাবেই কিন্তু আস্তে আস্তে দেখা গেছে যে এনবিপির পেশেন্ট ভলিউম বেড়ে গেছে। প্রথমে অল্প, তারপর সেখান থেকে 100, 200, 500, 1000, এখন কয়েক হাজার পেশেন্ট কিন্তু এনবিপি দেখছে প্রত্যেক বছর। তো এত পেশেন্ট কিভাবে হচ্ছে?
শুধু কিন্তু টিভির প্রচার মাধ্যমে নয়, যারা আসছে টিভি দেখে এসে ওনারা যখন সুস্থ হচ্ছেন, ওনারা আরও কাউকে রেকমেন্ড করছে এনবিপিতে আসার জন্য, এবং ওনারা যখন এসে হ্যাপি হয়ে যাচ্ছে আবার তারা কাউকে রেফার করছে। এইভাবেই কিন্তু এটা একটা কিন্তু রেফারেন্স পেশেন্ট কিন্তু আমাদের অনেক, রেফারেল পেশেন্ট যেগুলো যারা আসেন ওনারা পজিটিভ রেজাল্ট পান বলেই কিন্তু আবার অন্য কাউকে রেফার করেন। এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যাসেট। তার জন্য আমরা সবসময় ধন্যবাদ দিই সেই পেশেন্টদের যারা ভরসা করে তাদের বাড়ির লোকেদের আমাদের কাছে আবার পাঠাচ্ছে, দ্বিতীয়বার তৃতীয়বার করে পাঠাচ্ছে তাদেরকে সুস্থ করার জন্য। একদমই তাই। আমাদের পরবর্তী বন্ধু কে আছে দেখে নেব, তারপরে আমরা আলোচনায় ফিরে আসবো। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? সবার আগে টিভির সাউন্ডটাকে একদম মিউট করে কথা বলবেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ঝাড়গ্রাম থেকে বলছি। কোথা থেকে? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, টিভির সাউন্ডটা প্লিজ বন্ধ করবেন। কি সমস্যা আছে বলুন। কিসের? চুলের। আপনার বয়স কত? 38। 38 বছর। হ্যাঁ, চুল কি হচ্ছে, পড়ে যাচ্ছে? চুল পেকে যাচ্ছে। চুল পেকে যাচ্ছে, আচ্ছা। আপনার হজম শক্তি কেমন, মানে খাদ্য খাবার ঠিক মতো হজম হয়? হ্যাঁ, হজম হয়। আর পটি ক্লিয়ার হয়? হ্যাঁ। পটি ক্লিয়ার হয়? কি ধরনের খাদ্য খাবার আপনি খান? সব রকমের খাওয়া হয়। না, খুব রিচ খান নাকি হালকা খাবার খান? না, হালকা রিচ দুটোই খাওয়া হয়। দুটোই খাওয়া হয়। আর রাতে ঘুম কেমন হয় আপনার? হ্যাঁ, কি বলছেন? রাতে ঘুমটা কেমন হয়? ঘুম ভালো হয়। ঘুম ভালো হয়। আর এই চুল পেকে যাচ্ছে কতদিন হয়েছে? একটা হয়েছিল আপনার ওষুধ খাওয়ার পরে কমে গেছিল, তারপর আবার ওষুধ খাওয়ার পর কমে গেছিল, তারপর আবার ওষুধ খাওয়ার পর কমে গেছিল। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম কথা দেখুন, চুল পেকে যায় মানেটা কি? চুল পেকে যাওয়ার মানেটা হলো আপনার চুলের স্কিনের নিচে আমাদের মেলানিন বলে একটা পদার্থ থাকে, ঠিক আছে? সেই মেলানিনের কাজ হচ্ছে আমাদেরকে স্কিনে এবং চুলে কালো রং দেওয়া। যার স্কিনে যত বেশি মেলানিন থাকবে, এই পদার্থটা থাকবে, এটা একটা রং বলতে পারেন, তাহলে আমাদের স্কিনটা তত বেশি কালো হবে। যাদের স্কিনে যত কম তারা তত বেশি ফর্সা। চুলের ক্ষেত্রেও তাই, যে চুলের গোড়ার থেকে ওই মেলানিনটা সরে যায় সেই চুলের কি হয়, সেখান থেকে চুলটা আস্তে আস্তে সাদা হয়ে যায়। আর যেখানে মেলানিন থাকবে আমাদের চুলগুলো কালো থাকবে, ঠিক আছে? এবার মেলানিনটা নষ্ট হয় অনেক কিছু কারণ থাকে, বিভিন্ন কারণ আছে যার থেকে মেলানিনটা নষ্ট হয়। এই কারণটা আপনি যখন আমাদের এখানে চেম্বারে ডাক্তারবাবুদের সাথে কথা বলবেন, কারণটা ফাইন্ড আউট হয়ে যাবে বিভিন্ন টেস্টের মাধ্যমে। এই টেস্টগুলো করে ডাক্তারবাবুরা বুঝে যাবে যে আপনার চুলে কেন সাদা হয়ে যাচ্ছে বয়সের আগে। মেলানিনটা একটা সময় নষ্ট হবেই, কারণ হচ্ছে যত বয়স বাড়ে মেলানিনটা কমতে থাকে। তার জন্য বুড়ো বয়সে গিয়ে সবার চুল পাকে, বা চুল পাকলে আমরা বলি যে বুড়ো হয়ে গেছে, কিন্তু আজকে আর সেটা নেই। অল্প বয়সের ছেলে মেয়েদেরও কিন্তু চুল পেকে যাচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় কথা, যদি অনেকে কালার ইউজ করে, সেই কালারের মধ্যে কেমিক্যালস থাকে, যেই কেমিক্যালটা কিন্তু এই মেলানিনটাকে নষ্ট করে। এইটার জন্য কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে বয়সের আগেই কিন্তু চুল পেকে যাচ্ছে। যে কারণটাই হোক, কারণটা আমাদের ডাক্তারবাবুরা বের করে নিতে পারবে, কোনো অসুবিধাই নেই। এবং সেভাবে ট্রিটমেন্ট করলে আপনার যে গ্রে হেয়ারটা বাড়ছে সেইটাকে প্রথমে স্টপ করে দেবে, এবং দেখা যাবে যে আস্তে আস্তে কিন্তু যেই ক্রাইসিসটা হচ্ছে, আপনার চুলের মধ্যে সমস্যাটা হচ্ছে, এটা আস্তে আস্তে সলভ হয়ে গেছে। স্যার, মানে স্কিনে যে আমাদের পিম্পলসের সমস্যা, অ্যাকনের যে সমস্যা, এইটা তো এমনিতেও হয় অনেক সময়, এটা মানে হরমোনাল কারণে হয়। আরেকটা কারণ যেটা শোনা যায় যে পিরিয়ডসের প্রবলেম থাকলে বা পিরিয়ডস ঠিকঠাক মতন ক্লিয়ার না হলে সেখানেও নাকি অ্যাকনেসের প্রবলেমটা আসে। হ্যাঁ, যদি মহিলাদের ক্ষেত্রে এটা হয়, যদি দেখা যাচ্ছে কারো পিসিওডি আছে, সেক্ষেত্রে অ্যাকনে হওয়ার চান্সটা খুব বেশি, ঠিক আছে? যাদের পিসিওডি আছে তাদের দেখা যায় সাধারণত অ্যাকনেটা হয় কখন, যে টিনেজ সময়, ঠিক আছে? বয়স সন্ধিকাল যেটা হয়, পিউবার্টি, এই সময়টায় কিন্তু দেখা যায় যে আমাদের সিবেসিয়াস গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে স্কিনের মধ্যে, সেটা তার ক্ষরণটা অতিরিক্ত মাত্রায় বাড়ে,
এবং স্কিনের মধ্যে কোনো যদি বাধা পায়, ওটা যদি স্কিন থেকে বেরিয়ে এনে আসতে পারে, তাহলে সে জায়গায় অ্যাকনে বা পিম্পল দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে বয়সটা সেরকম নেই, বেড়ে গেছে, 30, 35, 40 অবধি হয়ে গেছে, সেখানে হরমোনাল চেঞ্জেস এসছে। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প বয়সে হোক বা বেশি বয়সে পিসিওডি সমস্যা আছে, তার ক্ষেত্রে কিন্তু অ্যাকনে বেড়ে যেতে পারে। এবং এক একজনের গালে এমন সিচুয়েশন হয় দেখে ভয় লেগে যায়, হ্যাঁ, গর্ত হয়ে যায়, ঘায়ের মতো হয়ে যায়, কারণ ওখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হয়। তো এগুলোর জন্য কিন্তু সাবধান, এগুলো অল্প থাকতেই কিন্তু সারিয়ে নিতে হবে। যাদের অতিরিক্ত মাত্রায় এগুলো বেরোচ্ছে তাদেরও সারাতে হবে। যারা দেখছেন ভাবছেন যে আমার তো অল্প আছে, না, অল্প থাকলে সেটা যদি দেখছেন বেড়ে যাওয়া শুরু করছে, ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে, এটাকে কমাতে হবে। তার জন্য কিন্তু আপনার আসতে হবে, এসে ট্রিটমেন্ট নিতে হবে। শুধু দোকান থেকে ফেস ওয়াশ কিনে মেখে নিলেন, সানস্ক্রিন মেখে নিলে হবে না, বা একটা মলম কিনে নিয়ে মাখলে হবে না। ভেতর থেকে এটা সারাতে গেলে কিন্তু প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে হবে। ভেতরের যে কারণগুলো ঠিক করলেই দেখবেন এটা স্কিনটা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। আমাদের সাথে কোনো বন্ধু অপেক্ষা করছেন, হাতে খুব কম সময়, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বীরভূমের তারাপীঠ থেকে বলছি। আচ্ছা বেশ, বলুন কি সমস্যা আছে আপনার? বলছি যে আমি বলুন সমস্যাটা বলুন। সমস্যায় মোটামুটি 14 থেকে 15 বছর হলো আমার মানে থাইরয়েডটা ধরা পড়েছে। আমার বাচ্চা হওয়ার সময় যে ট্রিটমেন্ট চলছিল সেই সময় আমার থাইরয়েডের সমস্যাটা ধরা পড়ে। তো মানে প্রথম দিকে আমি মেডিসিন আমার এখন কি সমস্যা রয়েছে ওটা বলুন। এলট্রক্সিন। না, এখন কি সমস্যা হচ্ছে সেটা বলুন। এখন সমস্যা বলতে থাইরয়েডের এখনো আমার ওষুধ চলছে, সেটা হচ্ছে 37.5। তো মানে আমি বলছি এখন কি থাইরয়েড হয়ে যাচ্ছে দিন দিন, শরীরটা রোগা হয়ে যাচ্ছে। ঘুমটাও এমনি খুব একটা ঘুম হচ্ছে না, রাত্রি মোটামুটি 1-1:30 নাগাদ ঘুম ধরছে। আবার হয়তো সকালের দিকে উঠতে গিয়ে মানে শরীরটা একদম অলস হয়ে আছে। আরো মানে কিছুক্ষণ ঘুমোতে পারলে হয়তো আমার শরীরটা বেটার লাগবে, কিন্তু ঘুমটা কম হয়। আচ্ছা, শরীরের মধ্যে একটা রাত্রের দিকে আমার মানে খুব দেরিতে ঘুম আছে। শরীরটা কি একটা অস্থিরতা, মানে 11টার দিকে হয়তো শুয়ে পড়লাম, কিন্তু আমার সেই ঠিক আছে, আপনি একটু ডাক্তারবাবুর কথা শুনুন। ডাক্তারবাবু আমার কথাগুলোর উত্তর দিন, আপনি আমার কথাগুলোর উত্তর দিন, ঠিক আছে? আমি কি বলছি, আপনার মধ্যে কি একটা অস্থিরতা ভাব থাকে, মানে বেশি এক ভাব? ঠিক আছে, আপনি এবার শুনুন আমি কি বলছি। টিভিতে শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। দেখুন, থাইরয়েড দুই রকম ধরা পড়ে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। কোথাও থাইরয়েডের মাত্রাটা বেড়ে যায়, কোথাও থাইরয়েডের মাত্রাটা কমে যায়, নরমালের থেকে বেড়ে গেল অথবা নরমালের থেকে কমে গেল, ঠিক আছে? যখন দেখা যায় যে ওটা হাইপো হয়ে গেছে থাইরয়েডিজম, সেক্ষেত্রে কি হবে, মানুষ মোটা হতে থাকে, তার মধ্যে একটা অলস ভাব চলে আসে, যেখানে বসবে মনে হবে আমি এখানেই ঘুমিয়ে পড়ি, এখানে শুয়ে থাকি, ঠেলতে ঠেলতে তাকে তুলতে হয়, এই প্রবলেমগুলো হয়। তার সাথে আরও অনেক আনুষঙ্গিক অনেক সমস্যা হয়। আরেকটা আছে হাইপারথাইরয়েডিজম, যেখানে দেখা যায় যে মানুষের মধ্যে কি হয়, সে রোগা হতে থাকে, তার মধ্যে একটা চঞ্চল ভাব চলে আসে, মানে এক জায়গায় স্থির বেশিক্ষণ থাকতে ভালোবাসে না সে। দেখা যায় তার মধ্যে বিভিন্ন ধরনের এই প্রবলেমগুলো আসছে, রাতে ঠিকমতো ঘুমোতে পারবে না, ঠিকমতো যেন শরীরটা অস্থির করবে, এরকম বিভিন্ন সমস্যা হয়। আয়ুর্বেদাতে কিন্তু এর সমস্যার সমাধান আছে। আয়ুর্বেদাতে কি করবে, যার অতিরিক্ত মাত্রায় আছে সেটাকে কন্ট্রোল করে কমিয়ে আনবে, যার খুব কম আছে সেটাকে বাড়িয়ে ঠিক জায়গায় আনবে। এই ট্রিটমেন্টটা কিন্তু আয়ুর্বেদা খুব সুন্দর আছে, এবং তার জন্য কিন্তু আরও একটা বড় একটা পুরো প্রোগ্রাম আছে এর জন্য, থাইরয়েডের ওপরে। তো আজকে আমরা এটা নিয়েই আলোচনা করলাম এতটুকু, তবে হেল্পলাইন নাম্বারে কল করে একটা বুকিং করিয়ে নিন। ঘড়ির কাঁটা বলে দিচ্ছে আজকে টাইম আপ, আজকে আমাদেরকে বিদায় নিতে হবে। তাই তবে আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসা থাকবেন।